বাইবেলে ৭টি মহাপাপের কথা উল্লেখ আছে। একজন সাইকো কিলার যে কিনা এই ৭টি মহাপাপের কারণে ৭ জন ব্যক্তিকে আলাদা আলাদা স্টাইলে খুন করে। কিন্তু পুলিশের সামনে এইসব হওয়ার পরেও তারা খুনিকে কোনোভাবেই ধরতে পারে না। বলছিলাম ক্রাইম থ্রিলার মুভি 7-এর কথা। নাও আই এম গোয়িং টু এক্সপ্লেইন দ্য মুভি। মুভির শুরুতে আমরা একজন গোয়েন্দাকে দেখতে পাই। তার নাম উইলিয়াম সমারসেট। তিনি অনেক বছর ধরেই আমেরিকায় গোয়েন্দাগিরি করে যাচ্ছেন, তাই তিনি এ পেশায় খুব অভিজ্ঞ একজন ব্যক্তি। আর এক সপ্তাহ পর তিনি রিটায়ার করতে যাচ্ছেন। একটি কেসের তদন্ত করতে তার সাথে আরেকজন ডিটেকটিভকে নিযুক্ত করা হয়। তার নাম মিলস নামের এই ডিটেকটিভটি খুব চটভটে টাইপের, কোনো কিছু ভাবার আগেই কাজ শেষ করে দেয়। অন্যদিকে সমারসেট যে কিনা খুব শান্ত স্বভাবের, কোনো কাজ করার আগে তিনি ভাবনা চিন্তা করে কাজ শেষ করেন। তাদের কথাবার্তায় এতটুকু বোঝা যায় যে তারা দুজনের ভালো বন্ধু নয়, কিন্তু তারা একে অপরের পরিচিত। খারাপ একটা সম্পর্ক থাকার পরও নতুন কেসের কারণে তাদের কিছুটা কোঅপারেট করতে হয়। তারপর তারা সেই ক্রাইম সিনে চলে যায়। সেখানে একজন মোটা মানুষকে মেরে একটি স্প্যাগেটি প্লেটের মধ্যে চুবিয়ে রাখা হয়। প্রথমে মিলস ভেবেছিল লোকটি খেতে খেতেই মারা গিয়েছে, কিন্তু ভিকটিমের পা লোহার তার দিয়ে বাধা দেখতে পেয়ে তারা বুঝতে পারে এটি একটি মার্ডার। তখন সমারসেট মিলসকে বাইরে থেকে ফরেন্সিক ডক্টরকে ডেকে আনতে বলে, কিন্তু এই বিষয়টি মিলসের খুবই খারাপ লাগে, কারণ তিনিও তো একজন ডিটেকটিভ হয়ে আরেকজন ডিটেকটিভকে কেন আদেশ করবে। এই নিয়ে গাড়িতেও তাদের একটু কথা কাটাকাটি হয়। যাই হোক, ফরেন্সিক ডক্টর তাদেরকে জানায় কিলার ভিকটিমকে ভয় দেখিয়ে টানা 12 ঘন্টা খাবার খেতে বাধ্য করেছিল। এর ফলে ভিকটিমের লিভার ফেটে যায়, আর যার কারণে তার মৃত্যু হয়। তারপর তারা দুজন তাদের ক্যাপ্টেনের কাছে যায় এবং দুজনই এই কেসের দায়িত্ব নিতে চায়। কিন্তু ক্যাপ্টেন সমারসেটকে বলে, তুমি তো আর কয়েকদিন পর রিটায়ার করতে যাচ্ছ, তুমি কি পারবে এই কেসটি শেষ করতে? তখন মিলস ক্যাপ্টেনকে নিষেধ করে যাতে করে তাকে এই কেসটি না দেওয়া হয়, কিন্তু সমারসেটের অভিজ্ঞতার দক্ষতার উপর নির্ভর করে ক্যাপ্টেন তাকে এই কেসটি দিয়ে থাকে। আর এই কারণেই মিলস ক্যাপ্টেনের রুম থেকে রাগ করে বের হয়ে যায়। পরের দিন আরও একটি মার্ডার হয় এবং ক্যাপ্টেন এই কথাটি সমারসেটকে বলে, কিন্তু সে এই কেসের বিষয়ে খুব একটা মনোযোগ দিতে চান না, কারণ এই কেসের দায়িত্ব নিয়েছে মিলস। এবার যে খুনটি হয়েছে তার পাশে লেখা ছিল গ্রিড, যার অর্থ হলো লোভ। পরে সমারসেটের কিছু একটা সন্দেহ হওয়ায় সে প্রথম ক্রাইম সিনে চলে যায় এবং ফ্রিজ খুলে দেখে সেখানে লেখা রয়েছে গ্লুটনি, যার অর্থ হলো পেটুক। বিষয়টি দেখার পর সমারসেটের বুঝতে আর বাকি রইল না যে দুইটি খুন একই সূত্রে গাঁথা। এরপর সমারসেট সেটি ক্যাপ্টেনকে জানায় এবং ক্যাপ্টেনকে বলে বাইবেলের 7টি পাপের 2টা নাম ভিকটিমের লাশের পাশে পাওয়া গিয়েছে, এখনও 5টি পাপের নাম বাকি আছে। সমারসেট বুঝে গিয়েছে এই কেসটি কোনো সাধারণ কেস নয়, হয়তো কিলার আরও 5টি খুন করতে যাচ্ছে। যেহেতু সমারসেটের হাতে আর 5 দিন আছে, তাই সে এই কেসটি মিলসের কাছে দিতে চায়। কিন্তু ক্যাপ্টেন এত ডিফিকাল্ট কেসে সমারসেটকে হাতছাড়া করতে চাইছিল না, কারণ তার উপর ক্যাপ্টেনের বিশ্বাস ছিল। তখন ক্যাপ্টেন তাদের দুজনকেই এই কেস সলভ করতে বলে এবং সমারসেট এই কেসটির তদন্ত করতে থাকে এবং বাইবেলের 7টি পাপের ওপর রিসার্চ করতে থাকে। অন্যদিকে মিলসের এসব ধার্মিক বিষয়ের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই, ফলে রিসার্চ করতে গিয়ে সে বারবার বিরক্ত হয়ে যায়। পরের দিন মিলস অফিসে গিয়ে দেখতে পায় সমারসেট তার চেয়ারে বসে আছে। সমারসেটও তাকে দেখে চেয়ার থেকে উঠে পড়ে, কারণ 4 দিন পর সে এই চেয়ারে স্থায়ী হতে যাচ্ছে। কিছুক্ষণ পর একটি ফোন আসে মিলসের কাছে। ফোনটি ছিল তার স্ত্রীর। সে হঠাৎই সমারসেটের সাথে কথা বলতে চায়, কিন্তু তার তো একদমই এই সমারসেটকে পছন্দ না। তবে স্ত্রীর কথায় বাধ্য হয়ে সমারসেটকে তার ফোনটি দিতে হয় এবং তার স্ত্রী ট্রেসি সমারসেটকে আজকের ডিনারের জন্য দাওয়াত করে। সমারসেট একটু এই বিষয়ে ইতস্তত করলেও দাওয়াতটি সে গ্রহণ করে নেয়। আসলে ট্রেসি জানতে পেরেছে সমারসেটের সাথে তার হাজব্যান্ডের সম্পর্ক খুব একটা ভালো নয়। সেটা ঠিক করতেই মূলত ট্রেসি সমারসেটকে ইনভাইট করেছে। ঠিক রাতে ডিনার করার পর তারা 3 জন বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে থাকে। এতে করে সমারসেট আর মিলসের মধ্যে অনেকটাই আন্তরিকতার ভাব চলে আসে এবং খাওয়া দাওয়া আর গল্পগুজব শেষে তারা দুজন দ্বিতীয় কেস নিয়ে আলোচনা করতে বসে। মিলস বলে দ্বিতীয় খুনটাও প্রথম খুনের মতো তার দিয়ে বেঁধে ওপর করে রাখা হয়েছিল এবং লোকটির ডান হাতে ছিল একটি ছুরি আর পাশে ছিল এক টুকরো মাংস, যেটা কিনা খুনির লোকটির কোমর থেকে কাটতে বাধ্য করেছিল। লোকটির হাত এমন পজিশনে বাঁধা ছিল যাতে করে সে শুধুমাত্র ওই অংশটুকুই কাটতে পারে। মিলস আরও বলে লোকটি ছিল একজন লয়ার
যার নাম ইলিগোল্ড, এবং সেখানে একটি মেয়ের ছবি ছিল যেটা কিনা লয়ারের ওয়াইফের ছবি, এবং তার ছবিতে রক্ত লাগানো ছিল। আর এটা দেখে তারা দুজন লয়ারের ওয়াইফের সাথে দেখা করতে যায় তার হাজব্যান্ডের খুনের বিষয়ে কথা বলতে, কিন্তু সে এই বিষয়ে কিছুই জানে না। তাকে কিছু ছবি দেখানো হলে সে একটি ছবিতে অস্বাভাবিক কিছু জিনিস লক্ষ্য করে। সে বলে তার ঘরে এই ছবিটি এইভাবে উল্টো করে রাখা ছিল না। তখন তারা সেখানে থাকা পেন্টিংটি নামিয়ে দেখতে পায় সেখানে কারো হাতের ছাপ দিয়ে লেখা আছে হেল্প মি। ফরেনসিক ডক্টর এসে তাদের জানায় এই ফিঙ্গারপ্রিন্টটি ভিকটিমের না, কিন্তু ফিঙ্গারপ্রিন্টটি ম্যাচ করতে তাদের বেশ কিছু সময় লাগবে। এদিকে সমারসেট আর মিলস অপেক্ষা করতে না পেরে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে তাদের ক্যাপ্টেন এসে জানায়, তোমরা মারাত্মক একটা কুলু বের করেছ। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে একজন ভিক্টর নামের লোকের সাথে। এ লোকটি চুরি ডাকাতি সহ বিভিন্ন ড্রাগ সাপ্লাইয়ের কাজ করত, বিভিন্ন অপরাধে সে জেল খেটেছে। আরও একটা বিষয় হলো এ লোকটিকে বাঁচিয়েছে বিখ্যাত লয়ার ইলিগোল্ড। তখন তারা বুঝতে পারে এই ভিক্টরই হয়তো ইলিগোল্ডকে মেরেছে। তখন পুলিশ তার দলবল নিয়ে ভিক্টরের বাসার দিকে রওনা হয়। সেখানে তারা তন্ন করে খুঁজে কিছুই পায় না, কিন্তু একটা রুমের ভিতরে গিয়ে দেখতে পায় কেউ একজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। কম্বল উঠাতেই তারা দেখতে পায় একটা ভয়ঙ্কর লাশ, যেটা দেখতে কোনো হরর মুভির বিদঘুটে ভূতের থেকে কম কিছু নয়। সারা শরীর তার রক্তে মাখা আর অসংখ্য ক্ষত। এটা দেখে সয়ার টিমের অনেকে বমি পর্যন্ত করে দেয়। তারা দেখতে পায় বিছানার সামনে লেখা আছে স্ল, যার অর্থ হলো অলসতা, যা খ্রিস্টান ধর্মের 3 নম্বর পাপ। ভিক্টরের হাত কাটা দেখে বোঝা যায় যে খুনি এই হাত নিয়ে গিয়েই সেই হাত দিয়ে হেল্প মি লিখেছিল। এইসব খোঁজাখুঁজির মাঝেই হঠাৎ ভিক্টর এমন জোরে চিৎকার করে ওঠে যে সবাই ভয়ে তাদের অবস্থা খারাপ। তারা সবাই মনে করেছিল এই ভিক্টর মারা গিয়েছে, কিন্তু এমন লাশ যে এখনও বেঁচে আছে তা কেউ ভাবতেই পারেনি। তাই তারা তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর জানায় এই ব্যক্তিকে 1 বছর ধরে বিছানায় আটকে রাখা হয়েছিল। তাকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছিল। তাকে এতটাই কম খাবার দেওয়া হয়েছিল যে ক্ষুধার জ্বালা মিটাতে সে তার নিজের জিহ্বা পর্যন্ত খেয়ে ফেলেছে। আর তার যা অবস্থা তাতে চিকিৎসা করলে সে মারা যাবে। এই কেসটি নিয়ে তারা বুঝতে পারছিল না যে খুনি আসলে কি করতে চাচ্ছে। তখন হঠাৎ একজন সাংবাদিক তাদের পিক তুলতে চায়, কিন্তু মিলস তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। পরের দিন সমারসেট আর মিলস কেসের বিষয়ে আলাপ করছিল। তখন সমারসেট বলে, দেখো, খুনি প্রতিটা খুনের পাশে মহাপাপের 7টি পাপ এক এক করে লিখে যাচ্ছে, আর তার পাশে কিছু চিরকুটও রাখছে যেগুলো কিনা ধার্মিক বই থেকে নেওয়া। তাই আমাদের উচিত লাইব্রেরিতে খোঁজ নেওয়া। আসলে আমেরিকায় একটা নিয়ম আছে যে কে মার্ডার, ক্রাইম, ধার্মিক বইগুলো নিচ্ছে আর পড়ছে তার একটি ডকুমেন্টস তৈরি করে রাখা, এবং FBI এই তালিকাটি খুব গোপনে করে থাকে, এবং বইগুলো যারা নেয় তারাও জানে না যে FBI এইসব তালিকা করে রাখে। সেই সুবাদে মিলস আর সমারসেট একজন FBI-কে $100 দিয়ে ইনফরমেশনগুলো কালেক্ট করে, এবং দেখা যায় এই বইগুলো একজনই গত 1 মাস থেকে বেশি পড়ছে। তার নাম জোনাথন ডো। তখন তারা তাকে ধরতে তার বাসায় গিয়ে তার দরজা নক করতে থাকে, কিন্তু হঠাৎ করেই তাদের উপর কেউ একজন গুলি চালাতে থাকে। তারা বুঝতে পারে এটাই হলো জোনাথন ডো। সে বুঝতেই পারেনি পুলিশ এই পর্যন্ত পৌঁছে যাবে। তখন তাকে ধরতে মিলস আর সমারসেট ধাওয়া শুরু করে, কিন্তু কোনোভাবেই তারা তাকে ধরতে পারছে না। এক পর্যায়ে মিলসের ওপর জোনাথন ডো আক্রমণ চালায় এবং তার মাথায় বন্দুক ধরে বসে, কিন্তু কি যেন ভেবে এই কিলার মিলসকে আর মারল না। যাই হোক, সমারসেট মিলসকে নিয়ে আবারও এই জোনাথন ডো এর বাড়িতে যায়। সেখানে যাওয়ার পর মিলস চাইছিল এই জোনাথন ডো এর রুম চেক করতে, কিন্তু সমারসেট বলে এটা করলে আমরা আইনগতভাবে ফেঁসে যাব, কারণ তার বিরুদ্ধে তো আমাদের হাতে কোনো ওয়ারেন্ট নেই। কিন্তু মিলস জোর করেই এই রুমে ঢুকতে চায়, তাই সে একটি প্ল্যান তৈরি করে। সে একজন মহিলাকে কিছু টাকা দিয়ে ভাড়া করে, এবং পুলিশ আসলে সে মহিলা জানায় এই জোনাথন ডো এর হাফ ভাব ভালো ঠেকছে না, তাই বলেই এই ডিটেকটিভদেরকে ডেকেছে। তখন পুলিশ তাদের বাধা না দিয়ে রুমে ঢুকতে দেয়। রুমের ভিতর প্রবেশ করে তারা দুজনই তো একদম থ মেরে যায়, কারণ পুরো রুমটাতে রয়েছে বিভিন্ন রকমের অস্ত্র যেগুলোর সাহায্যে সে টর্চার করে থাকে, এবং প্রচুর বই সেখানে রয়েছে। তারা সার্চ করতে করতে একটা সময় খুব অবাক হয়ে যায় তাদের দুজনের ছবি সেখানে দেখতে পেয়ে। তখন তারা বুঝতে পারে যে লোকটি সাংবাদিক সেজে তাদের দুজনের ছবি তুলতে চেয়েছিল সেই মূলত এই জোনাথন ডো। খুনিকে এত কাছে পেয়েও ধরতে না পারায় মিলস খুবই আফসোস করতে থাকে আর নিজের ভেতরে জেদ নিয়ে আসে। কিছুক্ষণ পর তারা একটি ফোন কল পায়,
যেটা কিনা স্বয়ং জনাথন ডো করেছে। জনাথন ডো তাদেরকে বলে, তোমরা আমাকে ধরতে এত দূর পর্যন্ত আসতে পেরেছ, তাই তোমাদের প্রশংসা করছি, কিন্তু আমাকে এতটা সহজে ধরতে পারবে না। আমি খুব দ্রুতই আমার কাজের প্যাটার্ন চেঞ্জ করে ফেলবো। এই বলেই সে ফোন কেটে দেয়। ঘরের ভেতর একটি মেয়ের ছবি দেখতে পায় এবং বুঝতে পারে এই মেয়েটি হয়তো কিলারের নেক্সট টার্গেট। তারপর তারা দুজন মেয়েটির বিষয়ে খোঁজ নিতে থাকে আর তারা একটি ব্রথেলে পৌঁছায়। কিন্তু যতক্ষণে তারা সেখানে পৌঁছায় ততক্ষণ খুব দেরি হয়ে গিয়েছিল। তারা সেখানে একজনকে ট্রমাটিস্ট অবস্থায় পড়ে থাকতে দেখে এবং এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে সে বলে, জনাথন ডো নামের একজন আমাকে ধারালো অস্ত্র পরিয়ে মেয়েটিকে রেপ করতে বাধ্য করেছিল আর মেয়েটি রক্তক্ষরণ অবস্থায় সেখানেই মারা যায়। ভাইরে ভাই, কি নৃশংস খুন, একবার ভেবে দেখুন। এবং মেয়েটিকে হত্যা করার পর সেখানে লিখে গিয়েছে লাস্ট, যার অর্থ হলো কামনা। কিন্তু এখন পর্যন্ত মিলস আর সমারসেট ডোকে ধরার মতো বড় কোনো সূত্র খুঁজে পায়নি। পরের দিন আরও একটা খুন হয় আর এটি হলো ৫ম নম্বর খুন এবং খুনের পাশে খুনি লিখে গিয়েছে প্রাইড, যার অর্থ হলো দম্ভ। ৫ম নম্বরের এই ভিকটিমটি আসলে একজন মডেল। তার সুন্দর চেহারা জনাথন ডো একেবারে বিভর্ষ করে দিয়েছে এবং তাকে দুটো অপশনের মধ্যে একটি বেছে নিতে বলেছে। হয় এই চেহারা নিয়ে বেঁচে থাকতে হবে আর নয়তো স্লিপিং পিলস খেয়ে নিজেকে হত্যা করতে হবে। কিন্তু এই মডেল এই চেহারা নিয়ে কিভাবে বেঁচে থাকবে, তাই দম্ভের কাছে নত হয়ে স্লিপিং পিলস খেয়ে আত্মহত্যা করে। এবার সমারসেট আর মিলস খুবই অস্থির হয়ে যায়, কিন্তু কোনো কিছু করেই জনাথন ডোকে ধরা যাচ্ছে না। কিন্তু এবার এই জনাথন ডো একটি মারাত্মক কাহিনী ঘটায়। সে নিজেই রক্তভেজা শরীর নিয়ে পুলিশের কাছে ধরা দেয়। কিন্তু এত নির্দয় কিলার কেন এভাবে ধরা দিল তা নিয়েই সবাই চিন্তায় পড়ে যায়। এতটুকু বোঝা যায় যে এই খুনি এবার নতুন কোনো চাল চালবে। পরে তার ইনভেস্টিগেশন শুরু হয়। এই কিলার খুবই বুদ্ধিমান। সে নিজেই তার হাতের সবকটি আঙ্গুল কেটে রেখে দিয়েছে যাতে করে কোথাও তার আঙ্গুলের ছাপ পাওয়া না যায়। জনাথন ডো এর উকিল ডিটেকটিভদেরকে জানায় কিলার ইতিপূর্বে আরও 2টি খুন করে ফেলেছে এবং লাশগুলো শুধু সমারসেট আর মিলসকেই দেখাতে চায়। মিলস আর সমারসেট এই কিলারের শেষটা দেখতে চায়, তাই তারা ডোয়ের প্রস্তাবে রাজি হয়। এরপর মিলস আর সমারসেট একটি গাড়ি নিয়ে গাড়ির সামনের সিটে বসে আর পেছনের সিটে বসে কিলার। কিলার শর্ত দিয়েছিল সেখানে তারা দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না, তাই কোনো পুলিশ তাদেরকে ফলো করে না। কিন্তু ওপর থেকে তাদের ওপর ঠিকই নজর রাখা হচ্ছিল। রাস্তাতে তাদের সাথে কিলারের কথা হয় এবং কিলার বলে, আমি যাদেরকে মেরেছি তাদের প্রতি আমার কোনো আফসোস নেই। তারা ছিল এই সমাজের বোঝা। সে যেই মোটা মানুষকে মেরেছিল সে ছিল পেটুক, প্রয়োজনের তুলনায় বেশি খেত। আর মানুষ তাকে পেটুক পেটুক বলে খ্যাপালেও সে কখনোই নিজেকে পরিবর্তন করতে পারেনি, তাই তাকে সে মেরে ফেলেছে। উকিলকে মারা হয়েছে লোভের কারণে, মডেলকে মারা হয়েছে দম্ভের কারণে, ভিকটিমকে মারা হয়েছে অলসতার কারণে, আর প্রস্টিটিউটকে মারা হয়েছে কারণ সে পুরো শহরে অ্যাসিড রোগ ছড়াচ্ছিল। জনাথন ডো নিজেকে মনে করে এই কাজগুলো স্বয়ং ঈশ্বরই তাকে দিয়েছে এবং জো বলে এই ঘটনার পর মানুষ তাকে যুগ যুগ ধরে মনে রাখবে। এবং এটাও বলে, মিলস, সেদিন আমি তোমাকে কেন ছেড়েছিলাম জানো? কারণ এই গল্পে তোমারও একটি পার্ট রয়েছে। তখন মিলস রেগে গিয়ে তাকে চুপ করতে বলে। এরপর কিলার তাদের দুজনকে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে যায় আর সমারসেটকে বলে, এখন কয়টা বাজে? কারণ ঠিক 7টায় তোমাদের সাথে কিছু একটা হতে যাচ্ছে। সমারসেট জানায়, এখন তো 7টাই বাজে। হঠাৎ সমারসেট দূর থেকে একটি গাড়ি আসতে দেখে। তখন তাড়াতাড়ি করে সে ওই গাড়ির দিকে যায় আর ড্রাইভারকে নেমে আসতে বলে। ড্রাইভার বলে, জনাথন ডো নামের একজন ঠিক 7টায় এই জায়গায় পার্সেল পৌঁছাতে বলেছে। তখন সমারসেট বলে, পার্সেল রেখে তুমি এখান থেকে চলে যাও। সমারসেট ভাবে হয়তো এই বক্সের মধ্যে কোনো বোমা আছে। বন্ধুরা, এরপরে হতে চলেছে একটি মারাত্মক ঘটনা যা আমিও কখনো ভাবিনি। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর সমারসেটের আর তর সইছিল না, তাই সে বলে, আমি নিজেই খুলে দেখছি এর ভেতরে কি আছে। সমারসেট যখন বক্সটি খুলে দেখে তখন সে ভয়ে পেছনে চলে আসে আর মিলসকে বলে, ভাই তুমি প্লিজ তোমার গান নামিয়ে ফেলো। কিন্তু মিলস বলে, তুমি কি দেখেছো বক্সের মধ্যে আর আমি কেন গান নামিয়ে ফেলবো? সমারসেট কিছুতেই বোঝাতে পারে না তার ভেতরে কি দেখেছে আর মিলস বারবার বলতে থাকে, তুমি ওর মধ্যে কি দেখেছো? খানিকক্ষণ এরকম চলতে চলতে কিলার বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম এই গল্পে তোমারও একটি পার্ট রয়েছে। আমি ইতিপূর্বে খাদক, লোভী, কামনা, অলস ও দাম্ভিক পাপীকে খুন করেছি। এখনো বাকি আছে 2টো পাপ, ক্রোধ আর হিংসা। আসলে আমি তোমার সাজানো সংসার দেখে খুব হিংসা করতাম, তাই চুপিসারে আমি তোমার স্ত্রীর কাছে গিয়েছিলাম তাকে বিয়ে করার জন্য, কিন্তু সে রাজি হয়নি।
তাই আমি তার গলা কেটে এই বক্সের মধ্যে নিয়ে এসেছি। বন্ধুরা, এই কথাটি শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নিশ্চয়ই আপনারাও খুব অবাক হচ্ছেন। এদিকে এই কথা শোনার পর মিলস একেবারে পাথর হয়ে যায় যে এই পাগল কি বলে। তখন মিলস সমারসেটকে বলে, এ পাগল যা বলছে তুমি কি বক্সে তাই দেখেছ? কিন্তু সমারসেট কিছুই বলতে পারছে না। তখন মিলস বুঝতে পারে যে সত্যি সে এটাই করেছে। তখন মিলস তাকে হত্যা করতে যাবে, আর সে সময় সমারসেট বলে, প্লিজ ভাই, তুমি এটা করো না, কারণ তুমি ওর লাস্ট পাপ, আর তুমি যদি তাকে হত্যা করো তাহলে পৃথিবীর সামনে সে ইতিহাস হয়ে থাকবে। প্লিজ তাকে জিততে দিও না। এভাবে অনেক বোঝানোর পর মিলস নিজেকে সামলে নিতে থাকে, আর তখনই কিলার তার শেষ চালটি চালে। বলে, আমি যখন তোমার বউয়ের গলা কাটছিলাম তখন তার খুব কষ্ট হচ্ছিল, আর তুমি কি জানো তোমার বউ প্রেগনেন্ট ছিল? আমি একজনকে মারতে গিয়ে দুজনকে মেরে ফেলেছি। কিলারের এইরকম বীভৎস বর্ণনা শুনে মিলস আর নিজেকে সামলাতে পারে না। তার গানে যতগুলো গুলি ছিল তার সবগুলো দিয়ে ডোকে মেরে ফেলে। আর মিলসও ক্রোধের বর্ষভূত হয়ে কিলারকে তার মাস্টার প্ল্যান শেষ করতে সাহায্য করে। এটা দিয়েই মুভিটি শেষ হয়ে যায়।